নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি ডেটা মশাই 2.0 আর একটা নতুন এপিসোড। দেখুন, প্রথম দিন থেকে আমরা বলে আসছি আপনার কেন্দ্রে অমুক রাজনৈতিক দল অমুক লোককে কেন প্রার্থী করেছে। আমরা জানি না, মাইন্ড রিড তো আমরা করতে পারি না, কিন্তু তারা কি অঙ্ক কষে করেছেন তার একটা অনুমান আমরা করতে পারি। আজকে চতুর্থ দফার ভোটের 4টে কেন্দ্র নিয়ে আলোচনা করব। অঙ্ক কষবেন সেই ডেটা মশাই, অঙ্ক কষায় যিনি পারদর্শী। ডেটা মশাই, আরো একবার স্বাগত। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটার। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ডেটা মশাই 4টে কেন্দ্র নিয়ে আলোচনা করব, কিন্তু চতুর্থ দফার 8টা কেন্দ্র আছে। চট করে একবার বিগলে দেখিয়ে দেই কোন কোন কেন্দ্র। চট করে একবার দেখিয়ে দেই। বহরমপুর রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, রয়েছে রানাঘাট, রয়েছে বোলপুর, বীরভূম রয়েছে, রয়েছে আসানসোল, বর্ধমান দুর্গাপুর রয়েছে, রয়েছে বর্ধমান পূর্ব। এর মধ্যে দেখো বিজেপি আগেরবার 3টে জিতেছিল, আসানসোল, বর্ধমান দুর্গাপুর আর রানাঘাট। আর কংগ্রেস জিতেছিল বহরমপুর, বাকিগুলো টিএমসি সিট ছিল। বাই ইলেকশন একটা আসানসোলে হয়েছিল, সেই বাই ইলেকশনে বিজেপি সিটটা তৃণমূলের কাছে হারিয়ে যায়। ডেটা মশাই, আজকের আলোচনা শুরু করা যাক বহরমপুর কেন্দ্র থেকে। খুব ইম্পর্টেন্ট সিট। তৃণমূল সুপ্রিমো চাইবে যে এই সিটটা যেন ডেফিনেটলি কংগ্রেস হারে। ঠিক আছে, বেশ, বহরমপুরের দিকে নজর রাখা যাক। বহরমপুর সংখ্যালঘু ভোট 52%, এসসি ভোট 13% এবং এসটি ভোট এখানে 1%। দেখো খুব ইম্পর্টেন্ট যেটা, দেখো মুর্শিদাবাদে মোটামুটি মাইনরিটি ভোট 67 to 70% মাঝামাঝি ডিস্ট্রিক্টে। এবং আমরা মুর্শিদাবাদ জঙ্গিপুরে যদি দেখো, ওখানে মাইনরিটি ভোটটা খুব বেশি, অনেকটাই, মানে অলমোস্ট 67-68। এখানে দেখো মুর্শিদাবাদের মধ্যে কম্পারেটিভলি কম কিন্তু মাইনরিটি ভোটটা। ঠিক আছে, বহরমপুর যে অ্যাসেম্বলি সিটটা বিজেপি জিতেছিল, তো এবার কি বলতো, এখানে কিন্তু বিজেপি একটা ফ্যাক্টর হতে পারে। আচ্ছা, ঠিক আছে, দেখে নেবো 2019-এ কি হয়েছিল। বেশ, চট করে দেখে নেই একবার ভিজুয়ালে। 2019 কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী, তিনি ভোট পেয়েছিলেন 46%। অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের 40% ভোট পেয়েছিলেন। কৃষ্ণ জোয়ারদার আর্য বিজেপির ভোট পেয়েছিলেন 11%। অন্যান্য প্রার্থীদের ভোট ছিল 3%। ডেটা মশাই, 6% ফারাক। দেখো 6% ফারাক ছিল, এবং বিজেপি কিন্তু ভোট পায়নি। মানে বিজেপি যখন 2019-এ এত ভালো পারফরমেন্স করলো, এখানে কিন্তু 11% ভোট ডিপোজিট কিন্তু থাকলো না। ঠিক, এবারে যদি দেখো অঙ্কটা কি হয়ে যাবে, বিজেপি যদি ভোটটা বাড়ে, ভোটটা বাড়লে কার কাছ থেকে আসবে সেই অনুযায়ী কিন্তু অঙ্কটা বদলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখে নেবো যে কে কে ক্যান্ডিডেট। চট করে দেখে নেই। হট সিট, যে কথা শুরুতেই ডেটা মশাই বলেছিল, অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি 1999 সাল থেকে ধারাবাহিকভাবে এই কেন্দ্র থেকে জিতে আসছেন। রাজনীতির ময়দানে রবিন হুড, একেবারে পাঠান ক্রিকেটের মাঠের ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস প্রার্থী চমক। যেদিনকে নাম ঘোষণা হলো প্রত্যেকেই আমরা চমকে গেছিলাম। নির্মল সাহা পেশায় চিকিৎসক, বিজেপি প্রার্থী, জনসংযোগ রয়েছে লোকের সঙ্গে বেশ ভালোই, অন্তত সেখানে কান পাততে শোনা যায়। ডেটা মশাই, এবার দেখো এইখানে কি বলতো, তোমার আগের বারে তোমার ক্যান্ডিডেট যদি ছিল তিনজনে হিন্দু ক্যান্ডিডেট ছিল, বুঝেছো। এবারে কিন্তু ইউসুফ পাঠানকে নিয়ে আসা, যে একটা মানে মুর্শিদাবাদ একটা বাইরে থেকে একটা মুসলিম ক্যান্ডিডেট নিয়ে এসে যার নিজস্ব একটা জনপ্রিয়তা আছে, সেখান থেকে একটা ভোট টানার কিন্তু একটা চেষ্টা করা। ঠিক আছে, ইউসুফ পাঠান যদি খুব বেশি ভোট পেয়ে যায়, তখন কি বলতো ইকুয়েশনটা বদলে যেতে পারে। এবং স্পেশালি যদি মাইনরিটি কমিউনিটির ভোটটা পেয়ে যায়, অধীর চৌধুরীর কিন্তু নিজস্ব একটা ভোট আছে, ঠিক, এবং দীর্ঘদিনের একটা কানেক্ট আছে। এবং এই কেন্দ্রটা ডেফিনেটলি বাকি দুজন ক্যান্ডিডেটের থেকে একটু বেশি চেনেন। এই সিটটা তৃণমূল কিন্তু চাইবে অধীর চৌধুরী হয়তো না যেতে। মানে তুমি যদি দেখো তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে আমরা দিল্লির কংগ্রেসের সঙ্গে, কিন্তু নট উইথ অধীর চৌধুরী, মোর অর লেস এই স্ট্যান্ডটা। এবং তৃণমূল কংগ্রেস এখনো মনে করে যে অধীর চৌধুরীর জন্যই এ রাজ্যে INDI এ জোট হয়নি, একমাত্র দায়ী অধীর চৌধুরী। অন্তত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এটা মনে করে, যে কেউ যে কোনো বাচ্চা ছেলেও বুঝতে পারবে। এবারে সেখানে কি বলতো, ইন্টারনালি কিছু খেলা হচ্ছে কিনা, ইন্টারনাল কিছু অঙ্ক কষা হচ্ছে কিনা,
এটা দেখতে হবে। এটা অবশ্যই এখানে আরো একটা জিনিস হয়তো ফ্যাক্টর হতে পারে। আজকে অধীর চৌধুরী তিনি এমপি দীর্ঘদিন ধরে, কিন্তু অধীর চৌধুরীর ওখানে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের একটা সংগঠন বিস্তার হয়েছে এবং বিভিন্ন সময় আমরা যেটা আলোচনাও করেছি, আমাদের রিপোর্টাররা বলেছেন যে অধীর চৌধুরী একটা কথাই বলতেন ঘনিষ্ঠ মহলে, যে আমার সঙ্গে কেউ থাক চাই না থাক। তার অনেক নেতাই তো তৃণমূল কংগ্রেসে চলে গেছিল তার হাত ধরে, যারা রাজনীতিতে আসেন, যে আমার সঙ্গে কেউ থাক চাই না থাক, আমার সঙ্গে মানুষ রয়েছেন। অধীর চৌধুরী এমনটা একেবারে প্রকাশ্যে দাবি করে আসতেন। কিন্তু সেই সময় ওখানে কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে যাওয়া বা কংগ্রেসের ভোটটাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়া, এই কাজটা যিনি করতেন তার নাম শুভেন্দু অধিকারী। তিনি আজকে বিজেপিতে। হ্যাঁ, তিনি বিজেপিতে এবং বড় ফ্যাক্টর, বুঝেছো। কিন্তু এগেন আমি তো বলছি লোকসভা ইলেকশন, দিল্লিতে সরকার গঠনের ইলেকশন, ঠিক আছে, এখানে কিন্তু যেখানে অধীর চৌধুরী এতবার জিতেছে এবং তুমি যদি মানে মাইনরিটি কমিউনিটি এখানকার যদি দেখো, তাদের প্রেফারেন্স হয়তো অধীর চৌধুরী হলেও হতে পারে, বুঝেছো। দেখো ইউসুফ পাঠানের একটা প্রবলেম কি হচ্ছে, বাইরে থেকে এসেছেন, একটা কনফিডেন্স দিতে হবে যে আমি এখানে থাকবো, জিতে গেলেও থাকবো, এই কনফিডেন্সটা কিন্তু দিতে হবে। যে কারণ এই এলাকা কি বলতো বর্ডার এরিয়ায়, এখানে তোমার এমপি এমএলএ তে খুব দরকার পড়ে, লোকেদের গরিব এলাকা, এমপি এমএলএ তে দরকার পড়বে। তো লোকাল ফ্যাক্টরটা কিন্তু এখানে বড় ফ্যাক্টর। সেই জন্য আমার মনে হয় দেখো এই সিটটা লোকাল ফ্যাক্টর, যে আমি লোকাল ক্যান্ডিডেট চাইছি কি না, নাম্বার 1। নাম্বার 2 কি হচ্ছে, তৃণমূল কংগ্রেস অন্য কোনো অঙ্ক খেলছে কিনা এই সিটটা, যে এই সিটটা থেকে আমি না জিতলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অধীর চৌধুরী যেন না যেতে। ডেটা মশাই তাহলে নজর রাখতে হবে যে এখানে অধীর চৌধুরী ডাবল হ্যাট্রিক করেন, নাকি ইউসুফ পাঠান স্টেপ আউট করে ছক্কা মারেন, নাকি 2021-এর মতন কোনো চমক দেয় বিজেপি। নজর থাকবে, আমাদের গোটা দেশের নজরও থাকবে। এটা মশাই যে কথা বলছিল, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিট, খুব হট সিট, এবং এই সিটের রেজাল্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সের কিন্তু একটা ডাইরেকশন দেবে। বেশ বেশ। এবার একটু কৃষ্ণনগর, আরো একটা হট সিট, খুব ইম্পর্টেন্ট সিট, গোটা দেশে নজর থাকবে। ঠিক ঠিক। কারণ মহামিত্র দেখে ইকুয়েশন গুলো দেখে নি, কৃষ্ণনগরের ইকুয়েশনটা কি, সংখ্যালঘু ভোট 36%, এসসি ভোট 23%, এসটি ভোট এখানে 2% কৃষ্ণনগর কেন্দ্রে। এই যে এসসি ভোটটা 23%, এর কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট কিন্তু হচ্ছে মতুয়া, ঠিক বুঝেছো। এবং সেই মতুয়া ভোট কিন্তু আগের বারে বিজেপির দিকে প্রচন্ড ঝুঁকেছিল, এবারে সিএ হয়েছে। এই সিট থেকে রেজাল্টটা কিন্তু বোঝা যাবে যে মতুয়া ভোটের মুভমেন্ট কিছু হয়েছে না হয়নি। এই সিটে 4 তারিখ কিন্তু এই সিটটা খুব ইম্পর্টেন্ট, মানে সবার নজর আছে। দেখে নেবো কে কে আগের 2019-এ কি রেজাল্ট হয়েছিল, চট করে দেখে নেই আমরা। 2019 মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের 45% ভোট পেয়েছিলেন, কল্যাণ চৌবে বিজেপি তিনি 41% ভোট পেয়েছিলেন, শান্তনু ঝা সিপিআইএম 9% ভোট পেয়েছিলেন এবং ইমতাজ আলী শাহ কংগ্রেসের 3% ভোট পেয়েছিলেন। অন্যান্য প্রার্থীদের ভোট ছিল 2%। এটা মাসে 45 মাত্র 4% ডিফারেন্স ছিল, ঠিক আছে। এবং এটা ইন্ডিকেট করে আগের বারে তোমার যে মতুয়া ভোট একটা কনসলিডেট হয়েছিল বিজেপির পেছনে, এই নাম্বারটাতে কিন্তু বোঝা যায়। কিন্তু যদি অঙ্কটা বদলে যায়, যে মতুয়া ভোটটা কমে যায়, তখন কিন্তু আমার মনে হয় মহামিত্র একটা অ্যাডভান্টেজ থাকবে। বেশ, ঠিক আছে, দেখে নেবো এবার কে কে ক্যান্ডিডেট। অমৃতা রায় বিজেপি প্রার্থী, মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী, এস.এম. সাদি সিপিআইএম প্রার্থী। একে একে যাই। অমৃতা রায় রাজনীতির ময়দানে একেবারে নতুন রাজ পরিবারের মেম্বার, এবং প্রাইম মিনিস্টার কিন্তু এনাকে ফোন করেছিলেন, ঠিক আছে। এবং মহামিত্র কিন্তু মানে মহামিত্রকে হারানো কিন্তু একটা বিজেপি সেন্ট্রাল লিডারশিপের কাছে কিন্তু বড় হয়ে, বুঝেছো। মানে মহামিত্র লোকসভাতে এক্সপেল হয়, বুঝেছো। এবং সেই জন্য এই সিটটাই কিন্তু আমার মনে হয় আই থিঙ্ক মানে মহুয়া মৈত্রর আরেকটা বিষয় আছে। মহুয়া মৈত্র যা শোনা আর কি, ওখানে যারা সাংবাদিকতা করেন, যে মহুয়া মৈত্র খুব ভালো মানে ম্যানেজমেন্টের বিষয়টা খুব ভালো জানেন আর কি, অঙ্কটাও খুব ভালো কষেন এবং নিজস্ব একটা টিম রয়েছে, এটা শোনা যায়। কিন্তু কি বলতো, তৃণমূলের একটা ইন্টারনাল কনফ্লিক্টটা কিন্তু এই এরিয়া কিন্তু বারবার কিন্তু উঠে আসছে। এবার সেইটাই দেখতে হবে যে দেখো যে ওইখানে মাইনরিটি ভোটটা সিগনিফিকেন্ট, মতুয়া ভোটটা সিগনিফিকেন্ট। মাইনরিটি ভোটটা কি মহামিত্র পুরোটাই টেনে নিতে পারবে কিনা, নাকি কিছুটা ভাগাভাগি হয়ে যাবে সিপিএম প্রার্থীর মধ্যে। আর মতুয়া ভোটটা যেটা আগের বারে মনে করো পুরোটাই অলমোস্ট গেছিল বিজেপির খাতায়, এইবারে সেটা থাকতে পারবে কি পারবে না, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা কি বলতো, কৃষ্ণনগরের একটা এরকমই কোথাও মানে লোকের মাথায় কাজ করে যে কৃষ্ণনগর সিটটা অল ইন্ডিয়া লেভেলে একটা পরিচিতি পেয়েছে কারণ মহামিত্র। তো সেইটা কোনো ভোটারের মাথায় কাজ করবে কি করবে না দেখতে হবে, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং সিট হতে চলেছে। বেশ। এস.এম. সাদি সিপিআইএম প্রার্থী, প্রবীণ নেতা। একটা সময় কংগ্রেসকে এনার সঙ্গে প্রচারে দেখা যাচ্ছিল না, পরে অবশ্য কংগ্রেসের তরফ থেকে শোনা যায় একটা শর্ত দেওয়া হয়েছিল যে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হিসেবে লিখলে কংগ্রেস প্রচারে থাকবে আর কি বামেদের সঙ্গে, এবং কংগ্রেস এখন বামেদের সঙ্গে
পুরোদমে প্রচার করেছে, এটা আমরা দেখেছি। এস এম সাদি ডেটা মশাই প্রাক্তন বিধায়ক, উনি যে কেন্দ্রের বিধায়ক ছিলেন বর্তমানে ওই কেন্দ্রের বিধায়ক মানিক ভট্টাচার্য এই মুহূর্তে জেলে আছে। এটাও কিন্তু নিশ্চয়ই ভোটাররা দেখছেন, বিশ্লেষণ করছেন তাদের মতো। দেখতে হবে, দেখো ওই পার্টিকুলার কেন্দ্রে কিরকম ভোট পড়বে সেটাও দেখতে হবে। অনেকগুলো অঙ্ক কাজ করছে, কোন অঙ্কর তোমার সলিউশন বেরোবে সেই অনুযায়ী কিন্তু এখানে যেটা হারা ডিপেন্ড করবে। কিন্তু এই কেন্দ্রের নজর কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, পুরো ইন্ডিয়ার থাকবে। বেশ, আমরা আবারও বলে দিই যে আমরা কোনো সমীক্ষা করছি না, আমরা কোনো রকম দিক নির্দেশিকাও দিচ্ছি না, আমরা শুধুমাত্র অঙ্ক কষার চেষ্টা করছি। যে অঙ্ক রাজনৈতিক দলগুলো পার্টি অফিসে বসে কষে সেই অঙ্কই আমরা কষছি স্টুডিওয়ে বসে আপনাদের চোখের সামনে। কোশ্চেন ডেটা মশাই, ডেটা মশাই পরের কেন্দ্র দেখে নেই। নজর কারা কেন্দ্র? রানাঘাট। সংখ্যালঘু ভোট 10%, এসসি ভোট 36%, এসটি ভোট 4%। তুমি বোধহয় এসসি ভোটটাকে হাইলাইট করবে। এসসি ভোটটা কিন্তু আবার এখানে কিন্তু মেজরিটি মতুয়া। এবং তুমি যদি রেজাল্টটা দেখো, তো আমি 2019 এর রেজাল্টে চলে যাই, সংখ্যালঘু ভোট খুব বেশি নেই, এসটি ভোটও খুব বেশি নেই। দেখো এখানে দেখো গ্যাপটা দেখো। জগন্নাথ সরকার বিজেপি 53% ভোট পেয়েছিলেন, রূপালী বিশ্বাস তৃণমূল কংগ্রেসের 37% ভোট পেয়েছিলেন, রমা বিশ্বাস সিপিআইএম 7% এবং মিনতি বিশ্বাস কংগ্রেসের 2% ভোট পেয়েছিলেন। অন্যান্য প্রার্থীদের ভোট ছিল 1%। এবার দেখো গ্যাপটা দেখো 53-37, তার মানে এখানে 13 আর 3 16% ডিফারেন্স। আরো একটা বিষয়, রূপালী বিশ্বাস কিন্তু গৃহবধূ, তিনি কিন্তু রাজনীতির ময়দানে মানে প্রথমবার হয়তো মিছিলে নেমেছিলেন, কারণ ওখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, ওনার হাজবেন্ড মারা গিয়েছিল, এমএলএ ছিল, মারা গিয়েছিল এবং সেই জন্য টিকিটটা পাওয়া এবং একটা লড়াই হয়েছিল। কিন্তু দেখো সেম যেটা কৃষ্ণনগরে হয়েছিল, যে মতুয়া ভোটের একটা কনসলিডেশন বিজেপির ফেভারে, সেই জন্য সেই নাম্বারটা 41%, মানে কৃষ্ণনগরে বিজেপি ভোট পেয়েছিল। এখানে 53% পাওয়ার পেছনে কিন্তু সেটা হচ্ছে যে মতুয়া কনসলিডেশন, মতুয়া ভোট এই দুটো কেন্দ্রে কিন্তু এক জায়গাতেই পড়েছে। এইটা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর। মতুয়া ভোট যদি বিজেপি 75-80% ধরে রাখতে পারে তাহলে এই সিটটা বিজেপি বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি মতুয়া ভোট কমে যায় এবং সেই কমানোর জন্য তৃণমূল কিন্তু একটা খেলা খেলেছে ক্যান্ডিডেট সিলেকশন থেকে। আমরা দেখে নিই, চট করে দেখি আমরা সেই মতুয়া ভোট ভাঙার কি চেষ্টা। জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী, তার উপরেই বিজেপি আস্থা রেখেছে। তিনি গতবারও জিতেছিলেন। মুকুটমণি অধিকারী পেশায় চিকিৎসক, তৃণমূল কংগ্রেস প্রার্থী। অলোকেশ দাস সিপিআইএম প্রার্থী। ডেটা মশাই আরেকটা তথ্য দর্শকদের দিয়ে দেই, মুকুটমণি অধিকারী শোনা যায় তিনি তো কিছুদিন আগে পর্যন্ত বিজেপিতে ছিলেন, বিজেপি টিকিটে এমএলএও হয়েছিলেন। মুকুটমণি অধিকারীকে নাকি গতবার বিজেপি প্রার্থী করতে চেয়েছিল, কিন্তু একটি কারণে এনওসি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। শোনা যায় উনি রাজ্য সরকারের কর্মচারী ছিলেন, চিকিৎসক, যে কারণে উনি লোকসভায় দাঁড়াতে পারেননি। পরবর্তী সময় অবশ্যই 21 বিধানসভায় বিজেপি তাকে টিকিট দিয়েছিল, জিতেও ছিলেন। জগন্নাথ সরকার আমরা প্রথম দিন থেকে দেখছি লোকসভার ভেতরে হোক বা বাইরে এই মতুয়াদের জন্য সুর চড়িয়ে যাচ্ছেন। এবার দেখো এইখানে কি হয়েছে, তৃণমূল কিন্তু পুরনো তৃণমূল যে অর্গানাইজেশন থেকে কিন্তু টিকিটটা দিল না। কারণটা আমি বলছি ভোট শেয়ারের ডিফারেন্সটা, মানে তোমার একটা 16% মতন এখানে ডিফারেন্স ছিল, তো 16% ভোট কভার করার জন্য 8% ভোট তোমার একটা সুইং করাতে হবে। সেইটা তৃণমূলের যে অঙ্ক ছিল যে এক্সিস্টিং ক্যান্ডিডেট দিয়ে হবে না, তার আগে কিন্তু তৃণমূল ওখানে একটা রাজ্যসভা ইলেকশনে তুমি দেখবে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়েছিল একটা সিগন্যাল দেওয়ার জন্য। মুকুটমণি অধিকারী যখন বিজেপির এমএলএ বিজেপিতে ছিলেন তখন সিএর পক্ষে সওয়াল করেছিলেন। আজকে তিনি এমন একটা রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন যে রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব তারাও বলছেন যে তারা সিএটা মানবেন না। তাহলে মুকুটমণি অধিকারীর দিকে মানুষ ভরসা রাখতে পারবেন? এটাও কিন্তু সময় বলে। দেখো এখন সিএ লাগু হয়ে গেছে, এই এরিয়া সিম্পল একটা ইকুয়েশন, মতুয়া ভোট আগের বারে বিজেপি 80% মতন পেয়েছিল, এবারে যদি পায় বিজেপির এই সিট আরামসে বেরোবে। কিন্তু যদি না পায় তখন কিন্তু একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন বা একটা তৃণমূলের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বেশ, অলোকেশ দাস বামেদের তরফ থেকে এর আগে একটা এপিসোডে তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল যারা বাংলাদেশ থেকে এপারে এসেছিলেন উদ্বাস্তুরা কলোনি করে থাকতেন, সেই কলোনিতে বামেদের একটা প্রভাব ছিল, বামেদের একটা বড় ভোট ব্যাংক ছিল গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলোনি। এই ভোটটা কি হচ্ছে বাম থেকে পুরোটাই বিজেপিতে গিয়েছিল, এবার ওখান থেকে বিজেপিতে থাকবে না, বিজেপি থেকে একটু বেরিয়ে তোমার তৃণমূলে গেল বা ব্যাক করছে বামেদের। এইটা কিন্তু এইটার মানে এই যে সিটগুলো মানে রানাঘাট, তোমার কৃষ্ণনগর, বনগা, সম্প্রদায়ের মানুষ যেখানে পুরো দেশের নজর থাকবে যে সিএ কাজ করলো কি করলো না। তোমার দিল্লিতে বসে সবাই জানতে চাইবে যে ভাই সিএটা আমরা লাগু করলাম, ঠিক তাতে আমরা ফল পেলাম না বুমেরাং হলো, এইটা নজর থাকবে। তো এই সিটগুলো সেই জন্য এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, গোটা দেশের জন্য এটা ইম্পর্টেন্ট। এবং পরের দিকে তুমি যদি দেখো হয়তো কান্ট্রির যে পলিসি মেকিং হবে এই সিটের রেজাল্ট থেকে কিন্তু কান্ট্রির পলিসি মেকিং এ কিন্তু দিকধারা
হবে। ঠিক। ঠিক আছে, নেক্সট কেন্দ্রে চলে যায়। নেক্সট পরবর্তী কেন্দ্রের দিকে নজর রাখি আমরা। বোলপুর, সংখ্যালঘু ভোট 29%, এসসি ভোট 31%, এসটি ভোট 7%। বোলপুর, বীরভূমটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। অনুব্রতর অনুপস্থিতিতে এবার লোকসভা নির্বাচন হতে চলেছে ডেটা মশাই। তো রেজাল্টটা যদি দেখে নিই, এই অসিত দেখো মাল তৃণমূল কংগ্রেসের 48% ভোট পেয়েছিলেন, রমাপ্রসাদ দাস বিজেপি 41%, রামচন্দ্র ডোম সিপিআইএম আর বর্ষিয়ান সাংসদ, দীর্ঘদিনের সাংসদ ছিলেন ওখানে, 6% ভোট ধসে গেছিলেন পুরো। অভিজিৎ সাহা কংগ্রেস 2%, অন্যান্যরা 3%। ডেটা মশাই, বীরভূম মানে কি হয়েছে যে টিএমসি সুপ্রিমোর যে অনুব্রত আছে, চোখ বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেছে এবং অনুব্রত বারবার কিন্তু এই সিটগুলো কিন্তু ডেলিভার করেছে। ঠিক আছে, এখন অনুব্রতের অনুপস্থিতিতে এখানে কি বিজেপি সেই সুযোগটা নিতে পারবে কি পারবে না দেখতে হবে। দেখে নেবো যে ক্যান্ডিডেট এবারে কে কে আছে। চট করে দেখে নেই আমরা। অসিত মাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, পিয়া সাহা বিজেপি প্রার্থী, কিন্তু পিয়া সাহার নাম ঘোষণা হওয়ার পর বিজেপির মধ্যে থেকে একটা ক্ষোভ বিক্ষোভের ছবি আমরা দেখেছিলাম। শ্যামলী প্রধান সিপিআইএম প্রার্থী, তিনিও কিন্তু বিধায়ক ছিলেন একটা সময়, লড়াই করেছেন তিনি দীর্ঘদিন ধরে, বাম রাজনীতির সঙ্গে যুক্ত। দেখো এবারে তুমি দেখো বামেদের ক্যান্ডিডেটটা পুরোনো এমএলএদের নিয়ে এসে আরেকবার একটা ভোট পাওয়ার কিন্তু একটা ফিরে পাওয়ার চেষ্টা এবং এটা করছে। এবং এটা দেখো খুব বেশি দূর নয়, মানে মুর্শিদাবাদ মালদা ওখান থেকে খুব বেশি দূরে নয়, যেখানে কিন্তু কংগ্রেস আর লেফট একটু ভালো ফল করার আশা করছে। তার ইম্প্যাক্টটা কি এখানে কি পড়বে কি পড়বে না খুব ইম্পর্টেন্ট। মানে এই ইলেকশনটা দেখো এই সিটগুলো ডিসাইড করবে যে মানে আগের বারে 2019 ইলেকশন কি হয়েছিল যে তৃণমূল ভার্সেস বিজেপি, মোর অর লেস 2-3টে সিট ছাড়া। এবার কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি মানে মানে 2 কর্নারই রয়ে গেল নাকি 3 কর্নার? এই এরা কি লেফট ফেরত পাচ্ছে সেই জায়গাটা, এবং একটা এসসি ভোট খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর এইখানে। এবং আগের বার এসসি ভোটটা একটা কিন্তু মেজরিটি গেছিল বিজেপির দিকে। তো দেখতে হবে, দেখো অনেকগুলো এই এখানকার ইকুয়েশন অঙ্কটা খুবই মানে আননোন ফ্যাক্টর। এখন আননোন ফ্যাক্টরে কি হতে চলেছে হতে পারে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস কিন্তু গরিব লোক এখানটা বেশ অনেকটাই আছে, সেখানে লক্ষ্মী ভান্ডার বা সোশ্যাল স্কিমগুলো কাজ করবে কি করবে না, কোন আইডেন্টিটি তুমি ভোট করছো, আমরা যেটা বারবার বলছি সেইগুলো কিন্তু ম্যাটার করবে। তো এই সিটটা খুব ইন্টারেস্টিং। ডেটা মশাই, আজকে তাহলে আলোচনা এখানেই শেষ করি নাকি? হ্যাঁ, এখানে আমরা শেষ করি। 8টা লোকসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 4টে নিয়ে আমরা আলোচনা করলাম এবং আলোচনা শেষ করলাম বোলপুর দিয়ে। বীরভূমে আরো একটা কেন্দ্র, বীরভূম লোকসভা কেন্দ্র। আগামীকাল বাকি 4টে, চতুর্থ দফার বাকি 4টে কেন্দ্র নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করব বীরভূম থেকে। হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবে ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়।